আগে কোনোদিনও শান্তিনিকেতনে যায়নি অর্ক, তাই এবার যাতে সে আক্ষেপ না থাকে তাই কর্মক্ষেত্রে ছুটি পেয়েই রওনা দিল সে। মা খুব বলতেন, শান্তিনিকেতন না দেখলে রবীন্দ্রনাথকে আর কি চিনলি। মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন, অর্ক সেই গুণটা পেয়েছে। মা বেটা মাঝে মাঝেই গানের আসর বসিয়ে দেয়, আর সাক্ষী হয় বাবা। হাততালি না পেলেই মায়ের মুখ ভার। যাই হোক, অবশেষে মায়ের মুখে হাসি ফুটল ছেলে তার খুব পছন্দের জায়গায় বেড়াতে যাচ্ছে বলে। অর্ক সবাইকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বাবার শরীরটা ভালো নেই বলে ওরা কেউ এলো না তার সাথে। তাছাড়া ছেলে বোর্ডিং স্কুলে পড়তো বলে ওকে ছাড়াই মা বাবার আগে ঘোরা শান্তিনিকেতন। তাই অর্ক একাই রওনা দিল। বোলপুরে মায়ের কলকাতার এক বান্ধবীর বাড়ি আছে, সেখানে তারা আগে প্রতি বছর গিয়ে থাকতেন, কিন্তু এখন বেশ কিছু বছর হলো একেবারেই যান না। তাই এমনিতে বাড়িটা খালিই পড়ে থাকে, শুধু দেখাশোনা করার জন্য একজন লোক আছে। বাড়িটা আসলে বিক্রি করার কথা ভাবছেন ওরা। এর মধ্যে অর্ক যাওয়ার কথা শুনে ওরা ওখানেই থাকতে বলেন অর্ককে। যেহেতু শান্তিনিকেতন খুব কাছে, তাই বেশ ভালোই হলো অর্কর। বাড়িটা বেশ খানিকটা জমি নিয়ে, আর তাতে বড় বাগান, ছোট বড় সব ধরনের গাছ আছে। তবে একটু ভিতরের দিকে যত্নের অভাবে ছোটখাটো জঙ্গল হয়ে গেছে। বাড়ির কাজের লোকটার নাম শিবু। কেন জানি না প্রথম সাক্ষাতেই অর্কর মনে হয়েছে সে এখানে আসায় শিবু খুব একটা খুশি হয়নি। আসলে বাড়ির মালিক খুব কম থাকায় ওরই তো একচ্ছত্র অধিকার এখানে, তাই বোধহয়। তবে শিবুর রান্নার হাত বেশ ভালো। রাতে দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খেয়ে অর্ক একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। সারা বছর তো নিয়মে বাঁধা জীবন, তাই কটা দিন একদম নিজের খেয়ালে কাটাবে সে। হঠাৎ ঘুম ভাঙতে অর্কর ঘড়িতে দেখে রাত 3টে বাজে। সে উঠে জল খেয়ে আবার শুতে যাবে, এমন সময় চোখে আলোর ঝলক এসে পড়ে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তা মিলিয়ে যায়। ছোট থেকেই অর্ক খুব সাহসী। বোর্ডিং স্কুলে থাকার দরুন অনেক রকম পরিস্থিতির মোকাবিলা নিজেকে করতে হয়েছে, তাই অন্ধকারের ভয়টা তার একেবারে নেই। অর্ক বারান্দায় বেরিয়ে এলো, কিন্তু কিছু দেখতে পেল না। তবে দিনের আলোয় বাগানের যে জায়গাটা কিছুটা জঙ্গল মনে হয়েছিল, আলোটা যে সেখান থেকে এসেছে সে ব্যাপারে তার কোনো সন্দেহ থাকল না। সে ঠিক করে কাল সকালে একবার দেখে নিয়ে তারপর শিবুকে জিজ্ঞেস করবে। ভোরের আলোয় চারপাশটা যে কি সুন্দর লাগছে তা চায়ের কাপ হাতে নিয়ে ফোনে মাকে বলছিল অর্ক। জানো মা, কত রকমের ফুল, মনে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে আছি। তবে চারপাশ খুব শান্ত। তা তো হবেই রে, এই পরিবেশটাই তো বরাবর আমার পছন্দ। জানিস, খুব শখ ছিল চারিদিকে পাখি ডাকবে, আর আমি ভোরবেলা চোখ খুলে দেখব সাদা সাদা ফুল। তোকে নিয়ে আমরা সবুজ ঘাসে পা রাখবো, কিন্তু তার হলো না। তার বদলে রোজ দুধওয়ালার বেলের আওয়াজে ঘুম ভাঙে আমার। তিনজনেই হেসে ওঠে, আর অর্কর চোখ পড়ে শিবুর দিকে। ফোন রেখে অর্ক পিছু নেয়। মনে হচ্ছে শিবু কাল রাতের আলোটা যেখানে দেখা গিয়েছিল সেই দিকে খুব চুপি সারে হাঁটছে। শিবু থামলে একটু দূরে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে অর্ক। খুব অবাক হয় সে যখন দেখে শিবু হাঁটু গেড়ে বসে একটা ছুরি দিয়ে খুব তাড়াতাড়ি মাটি খুঁড়ছে। শিবুর পিছন দিকে থাকায় অর্ক ঠিক ভালো করে দেখতে পায় না, তবে আন্দাজ করে যে শিবু কিছু পুঁতল মাটির নিচে, তারপর সোজা হেঁটে চলে গেল। সে চোখের আড়াল হতেই অর্ক ঠিক সেই জায়গায় পৌঁছে ভালো করে মাটির চারপাশটা দেখে। কেমন যেন ছাই রং মাটিটার, আশেপাশের মাটির মতো সেই কালচে ভাবটা নেই। তাহলে কি কাল রাতে এখানে কিছু জ্বলছিল? হঠাৎ চোখে পড়ে একটা ছোট সুপারি, কিন্তু বাগানে তো কোনো সুপারি গাছ নেই, আর শিবুকেও কাল থেকে একবারও পান খেতে দেখেনি অর্ক। তাহলে ঘটনাটা কি নিছকই কাকতালীয়? অর্কর মনটা অশান্ত হয়ে ওঠে। যদি স্বাভাবিক নিয়মে শুকনো ঝোপ জ্বালানো হয়
তাহলে রাত ৩টের সময় কেন? না, কিছু গন্ডগোল আছে। অর্কর মনের মধ্যে অনেক রকমের ভাবনার উদয় হয়, আর সেগুলো ক্রমশ চাল বলতে থাকে। এই বাড়িটার ভিতরটাও মনে হয় খুব সুন্দর করে সাজানো। লম্বা বারান্দার একদিকে পরপর কয়েকটা ঘর, আর সামনেটা পুরো বাগান। ঘরগুলোর মধ্যে যেটা ডাইনিংয়ের জন্য ব্যবহার হয় তার দেওয়ালে দারুণ সব পেইন্টিং লাগানো আছে, আর ঘরের মাঝখানে একটা নকশা কাটা সাদা মার্বেল পাথরে ৬ জন মিলে একসঙ্গে বসে খাওয়ার ডাইনিং টেবিল। তখনও জলখাবার আসেনি। অর্ক রেডি হয়ে ওই ঘরে ঘুরে সব ড্রয়িংগুলো দেখছিল। হঠাৎ একটা ছবির সামনে এসে অর্কর চোখ আটকে যায়। কি ক্রূরতা একজোড়া চোখের! গনগনে আগুনের মতো লাল দুটি চোখের সামনে অগ্নিকুণ্ড। এক তেজস্বী সাধুর মতো লাগলো অর্কর। কোথায় চললেন? অর্ক পেছনে তাকিয়ে দেখে শিবু। তার হাতে এক থালা ভর্তি লুচি তরকারি। অর্ক খেতে বসে, আর শিবু একটা ছোটখাটো মইয়ের উপর উঠে ডাইনিং টেবিলের ঠিক ওপরে যে ঝাড়বাতিটা আছে তার মোমের আলোগুলো নেভাতে থাকে। অর্ক বেশ বুঝতে পারে আজ দেরি হওয়ার কারণ। সে আচমকা প্রশ্ন করে শিবুকে, সকালে কোথায় গিয়েছিলে শিবু? কোনো উত্তর আসে না। তার বদলে শিবু তাকে অনুরোধ করে আজ শান্তিনিকেতন না যেতে। কারণ জিজ্ঞেস করায় অর্ক জানতে পারে বাবু, আজ যানবাহন পাওয়া খুব মুশকিল, একটু পুলিশের নজরদারি চলছে বাইরে। ঘর থেকে বেরোনোর সময় শিবু ভালো করে অর্ককে দেখে আবার বলে, বাড়ি বসে কদিন আনন্দ করুন, শহরের ছেলে নিজেকে ঝামেলায় জড়াবেন না। অর্ক বোঝে সে শিবুকে অযাচিত প্রশ্ন করে ফেলেছে। তখনকার মতো চুপ করে গেলেও ঘরে বসে থাকার মানুষ সে নয়। একটু পর অর্ক হাঁটতে বেরোলো। সত্যি রাস্তাঘাট শুনশান। খানিকটা পর একটা চায়ের দোকান দেখতে পেল সে। বেশ কিছু স্থানীয় লোক চা খেতে খেতে খুব উত্তেজিত হয়ে কোনো একটা বিষয় আলোচনা করছে দেখে কাছে গিয়ে নিজেও এক কাপ চা কেনে অর্ক। কান খাড়া করে রাখে সে। আচমকা তার হাত কেঁপে উঠল। চায়ের ভাঁড়টা আর একটু হলে পড়েই যেত। আজ সকালে নাকি একটা বাচ্চা ছেলের লাশ পাওয়া গেছে। চাওয়ালার কাছে জিজ্ঞেস করে ছেলেটার বাড়ির দিকে রওনা দেয় অর্ক। পৌঁছে দেখে সেখানে অনেক লোক। ছেলেটির বয়স ছিল 10। তার মা অনবরত কেঁদে চলেছে, আর বাবার সাথে পুলিশ কথা বলছে। এদের বাড়িটা মাটির, ছাদে টিনের চালা। অর্ক যে এলাকায় উঠেছে তার সাথে এই জায়গাটার কত অমিল। ছেলেটা নাকি বাড়ির উঠোনে এমনভাবে পড়েছিল যেন ঘুমিয়ে আছে। ওর মা সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসে দেখে এই কাণ্ড। গলায় মোটা দড়ির দাগ। রাতে ঘরেই ঘুমিয়েছিল, বাইরে কি করে এলো মা বাবা কেউ বুঝতে পারছে না। ঘুমের মধ্যে হাঁটার রোগ ছিল না তার, আর রাতে বাইরে যাওয়ার দরকার হলে বাবাকে না ডেকে সে কোনোদিনই যায় না। লাশটা পোস্টমর্টমের জন্য গেছে। অর্ক এগিয়ে যায় পুলিশের দিকে। পরিচয় দেয় নিজের। অর্ক আসলে আর্মিতে যুক্ত। প্রথমে পুলিশ বিশ্বাস করতে চায়নি, কিন্তু অর্ক তাদের বোঝায় যে সে তার পরিচয়পত্র নিয়ে হাঁটতে বেরোয়নি। শুধুমাত্র কৌতূহলবশত সে এতদূর হেঁটে এসেছে ছেলেটির বাড়িতে। তাছাড়া পুলিশের কোনো সাহায্য লাগলেও সে রাজি। অবশেষে অর্কর চেহারা দেখে তারা কিছুটা নরম হয়ে হাত মিলিয়ে জিপে উঠে যায়। তবে এও বলে যায় যে যেহেতু হত্যা হয়েছে আর অর্ক এ শহরে নতুন, তাই সে যেন পুলিশকে না জানিয়ে বাড়ি না ফেরে। অর্ক এর উত্তরে নিজেই বলে যে কোনো নতুন খবর পেলে সে নিশ্চয়ই বোলপুর থানায় খবর দেবে। মনে ভাবে সত্যিই তো, তার নিজে থেকে এগিয়ে আসা উচিত। যতই সে ছুটিতে থাকুক তবু তো সে মানুষের প্রতিনিধি। এবার বাড়ির দিকে ফিরতে শুরু করে অর্ক। দুপাশের সবুজ ঘাসের জমির মাঝ বরাবর মেঠো পথ দিয়ে। এ এক অপূর্ব অনুভূতি। কিছুক্ষণের জন্য সব কিছু থেকে হারিয়ে যায় সে। মূল রাস্তায় পৌঁছায়। এখান থেকে বেশ কিছুটা হাঁটলে তার মাসিমণির বাড়ি। একটা ছোট গরুর গাড়ি গেল পাশ দিয়ে, তবে ফাঁকা। বোধহয় আজকের ঘটনায় সবাই একটু ভয় পেয়েছে। গাড়িটা চলে গেলেও গরুর গলার ঘণ্টার টুংটাং আওয়াজটা সহজে ক্ষীণ হলো না। অর্ক হাঁটছে আর তার কানে সেটা বেজেই চলেছে।
হঠাৎ সম্বিত ফেরে তার। গাড়িটার পিছনে দৌড় লাগায় সে। গাড়ির চালককে বেশ চেনা লাগছে। মনে হলো আজ বাড়ি থেকে বেরোবার সময় এই গাড়িটা এসেছিল তার বাড়ির সামনে কয়েকটা বস্তা নিয়ে। আর্মিতে থাকা দরুন অর্কর চোখ কান খুব সজাগ, কিন্তু একটু দূরে গিয়ে ঘণ্টা বাঁধা গরুটাকে একা ঘুরে ঘাস খেতে দেখল সে। আশ্চর্য, এত তাড়াতাড়ি গাড়িটা কোথায় গেল? যাই হোক, অর্ক ফিরে আসে। মেইন দরজা দিয়ে ঢুকতেই দেখে বাঁদিকে বাগানে শিবু একটা চৌকির উপর বসে কিছু বলছে, আর জমিতে কয়েকজন বসে মন্ত্রমুগ্ধের মতো শুনছে। অর্ককে দেখেও দেখল না সে। লোকগুলোকে স্থানীয় বলেই মনে হলো, তবে প্রথম থেকেই অর্কর মনের মধ্যে একটা বিশাল খটকা জন্মেছে যে এক চাকরের এত আধিপত্য, যা সত্যিই চমকে দেওয়ার মতো। অর্ক সোজা হেঁটে ঘরে যায়, তারপর ঘরের লাগোয়া বাথরুমে ফ্রেশ হয়ে বারান্দায় আসে। বাইরে বেশ চড়া রোদ তখন। বাগান থেকে শিবুর আওয়াজও আসছে না। বোধহয় ওর বক্তৃতা শেষ। দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বাগানটা ঘুরে দেখতে বেরোলো অর্ক, সাথে শিবুও। বেশ কিছুটা ঘুরে দেখার পর শিবু প্রথম কথা বলে। সরোবর দেখেছেন? হাতে একটা লম্বা গাছের ডাল নিয়ে চারিদিকে মারতে মারতে এগিয়ে চলে সে, আর পিছনে অর্ক। কিছুটা যাওয়ার পর সামনে অনেকটা বিস্তৃত গোলাপি জল। পড়ন্ত সূর্যের আলোয় এক রূপকথার সরোবরের সামনে অর্ক। আর্মির পাথুরে জীবনের সবটা যেন একদিকে, আর মন ভুলানো পদ্ম জলাশয় সব কিছুর ঊর্ধ্বে। এও কি সম্ভব? মাথার পিছনে একটা জোরে আঘাত অনুভব করে সে, সাথে দৌড়ে যাওয়া শব্দ। জ্ঞান হারায় অর্ক। যখন চোখ খোলে অর্ক, তখন বাইরে বেশ অন্ধকার, অর্থাৎ রাত হয়ে গেছে। মাথায় ব্যথা আছে তখনও। বিছানার পাশে শিবু বসে আছে, বেশ কাঁচুমাচু মুখ। অর্ককে বলে, খুব জোর বেঁচে গেছে নাচ। আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে অনেক নারকেল গাছ, আর উপর থেকে একটা নারকেল পড়ে কি কাণ্ড! ভাগ্যিস মাথা ফাটেনি আপনার। আপনার মাথায় কোনোদিন পড়েছে কি এ জিনিস? আসলে পড়লে আপনি এই মিথ্যেটা বলতে পারতেন না। পাশ ফিরে শুয়ে থাকে অর্ক, কারণ মাথার পিছনে যতদূর মনে হচ্ছে কেউ লাঠি দিয়ে জোরে আঘাত করেছে, তাই সাংঘাতিক ব্যথা। শিবু এসেছিল আরও দুবার দেখতে, কিন্তু কোনো কথা না বলে এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে অর্ক। সেদিন রাতে আর ঘুম ভাঙেনি তার। বোলপুর থানার বড়বাবু খুনের কেসটা নিয়ে খুব চিন্তিত। এত ছোট একটা ছেলে। পোস্টমর্টমের রিপোর্ট আজ এসেছে, তাতে স্পষ্ট লেখা আছে গলায় দড়ি দিয়েই মারা হয়েছে ছেলেটাকে, আর ছেলেটার শরীরে মাদকের উপস্থিতি আছে। অখিলেশবাবু আবার ছেলেটির বাড়ি যাবেন বলে ঠিক করেন। ছেলেটির বাড়ির কাছাকাছি এসে গাড়ি থেকে নেমে পড়লেন। বাকি পথ হেঁটেই যাবেন, কারণ পথও কোনো সূত্র দিতে পারে এই খুনের। সঙ্গে ছিল দুজন সশস্ত্র পুলিশ। অখিলেশবাবুর প্রায় 6 বছর হয়ে গেল এই থানায়। গত বছরেও একটা বাচ্চা পুরো হাওয়া হয়ে গিয়েছিল গ্রাম থেকে। অনেক তল্লাশি চালিয়েও কোনো লাভ হয়নি। এরকম কত কেস আসে যায়, পুলিশ যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু এইসব অনেক কথা মাথায় ঘুরছিল অখিলেশবাবুর। তখন চোখে পড়ে মেঠো পথের ধারে একটা দড়ির দিকে। সেটাকে রুমাল দিয়ে তুলে ভালো করে দেখলেন। দড়িটা ছোট, কিন্তু একদিকে গোল করে গিঁট বাঁধা, ঠিক ফাঁসির দড়ি যেমন হয়। অবশেষে ছেলেটার বাড়ি পৌঁছালেন। উঠানে চোখ চলে যায় তার। ছেলেটির শরীরটা সেদিন যেমন করে পড়েছিল ঠিক সেই বরাবর সাদা দাগ। ছেলেটির অস্তিত্বের আজও প্রমাণ দিচ্ছে এই দাগ, কিন্তু মানুষটাই নেই। মায়ের কোলের বদলে কাটা ছেঁড়া ঘরে পড়ে আছে। মনটা কেমন করে উঠল, যেন সেও তো সন্তানের বাবা। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই খুনের সমাধান করে উঠানটা আগের মতো করে দিতেই হবে, যাতে ছেলের অবয়বটা অন্তত খেলে বেড়াতে পারে মা বাবার মনে। ছেলের বাবা বেতের একটু উঁচু মতো একটা বসার জায়গা দিল, আর নিজে সামনে উঠানে বসল। বড়বাবু বলে কথা, আবার খুনের তদন্তও বটে। অখিলেশবাবু ডাকসাইটে অফিসার, তাই এক নিমেষেই ছেলের বাবার ভয়টা আন্দাজ করলেন।
তুই নেশা করিস বলিসনি তো সেদিন? কই বাবু, না তো, আমি তো খালি বিড়ি খাই। বিশ্বাস করেন, আর কিচ্ছু খাই না। আমায় বোকা পেয়েছিস? এ বাড়িতে ঢোকার আগে 2-3টে খালি বোতল পড়ে থাকতে দেখলাম। সেগুলো কে খালি করলো রে? জানিস তোর ছেলের শরীরে নেশার জিনিস পাওয়া গেছে? ছেলের বাবা হকচকিয়ে যায় আর সব কথা শুনে মা কাঁদতে কাঁদতে মেঠো ঘরের বারান্দা থেকে নেমে আসে। ও বাবু, আমার ছেলেটাকে কে মারলো খুঁজে দাও। আমাদের কোনো দোষ নেই। বলাইয়ের বাবা গরুর গাড়ি চালিয়ে ধান বেচে যা কামায়, তাতে অত নেশা কোথা থেকে জুটবে বলো? অখিলেশ বাবু সবই বোঝেন যে ওই বোতলগুলো নিশ্চয়ই সেদিন রাতে যারা এসেছিল তারা ফেলে রেখে গেছে। তবু গ্রামের লোকগুলোকে ভয়ে না রাখলে ওদের পেট থেকে কোনো কথা বেরোবে না। বড়বাবু আশায় বলাইদের বাড়ির আশেপাশে কিছু লোক জমা হয়েছিল। তাদের আরও কিছু জিজ্ঞাসাবাদ করে তিনি আবার থানায় ফিরবেন বলে মনস্থির করলেন। জিপে আস্তে আস্তে ভাবছিলেন যে বলাইয়ের বাবা এত গরিব, লোকের কাছে ধার দেনাও নিশ্চয়ই আছে। এমন কোনো শত্রুতা তৈরি হয়নি তো কারুর সাথে যে ছেলেটা বেঘরে মরল। হঠাৎ তিনি গাড়ির চালককে বললেন, আচ্ছা, সেদিনে সেই অর্ক বলে লোকটা যে বাড়িতে উঠেছে সেখানে চলো। একটু আগেই ঘুম ভেঙেছে অর্কর। আজ আর বাড়িতে ফোন করেনি সে। মাথার পেছনে হালকা ব্যথা আছে এখনো। নেহাত আর্মিতে থাকা দরুন খুব শক্ত শরীর অর্কর, তাই অল্পের ওপর দিয়ে গেল। কিন্তু মাথার পেছনে কে মারল, এসব কথা ভাবছিল সে বাগানে একটা চেয়ারে বসে। নমস্কার, কেমন আছেন? আমি হয়তো যেতাম আপনার কাছে, ভালোই হলো আপনি চলে এলেন। কি ব্যাপার বলুন তো মশাই, একদিনে চেহারার এমন হাল? শিবু যেন সব সময় অর্ককে পাহারা দিচ্ছে এমনই হাব ভাব। সে এসে হাজির। কি ব্যাপার? এ বাড়িতে পুলিশ? মালিক জানতে পারলে খুব মুশকিল হবে। অখিলেশবাবু শিবুকে হাতের ইশারায় ডাকলেন। সে কাছে এলে তার ঘাড় ধরে জোর করে মাটিতে বসালেন বড়বাবু। শিবু তাকে ছাড়াবার চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না। তুই জানিস আমি কেন এসেছি? অখিলেশবাবুর প্রশ্নের উত্তরে শিবু বলে, না। তাহলে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য আমি তোকে এক্ষুনি হাজতে পড়তে পারি, এটা মনে রাখিস। খুব জোরের সাথে কথাগুলো বলে শিবুকে ছেড়ে দেয় বোলপুর থানার বড়বাবু। শিবু একরকম পড়িমড়ি করে বাড়ির মধ্যে চলে যায়। অর্ক খুব খুশি হয় ওনার এই দাপটে। বাঁচালেন মশাই, আমি দেশের বর্ডার পাহারা দিই, কিন্তু আমায় কেউ এমনভাবে পাহারা দেবে বেড়াতে এসে এটা স্বপ্নেও ভাবিনি। তবে আপনাকে একটা কথা বলি, আমি এ বাড়িতে আসায় অজান্তেই কারোর রোষের শিকার হয়েছি, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না। আমার মাথায় আঘাতটা একেবারে কাকতালীয় নয়, এই যেন ঠিক সজোরে লাঠির আঘাতের মতো। অখিলেশবাবু জায়গাটা দেখতে চাইলেন। পথ চলতে চলতে অর্ক তার আসার দিন থেকে কাল অবধি সব ঘটনা বলতে থাকল। অখিলেশবাবু জায়গায় পৌঁছে উপরে তাকালেন। লম্বা লম্বা নারকোল গাছ, বেশ অনেকগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে। ঠিক যে জায়গায় অর্ক সেদিন দাঁড়িয়েছিল সেই জায়গাটা ভালো করে দেখে তিনি প্রশ্ন করেন, কাল রাতে অর্ক আবার কোনো আলো দেখেছিল কি না। অর্ক জানালো কাল রাতে তার ঘুম ভাঙেনি, হয়তো ব্যথার জন্য। অখিলেশবাবু পুলিশের টুপি খুলে মাথার চুলে হাত বোলাতে বোলাতে বললেন, আচ্ছা, আর্মির মানুষ আপনি, এত সহজে একটা লাঠির আঘাতে সারা রাত আপনার ঘুম ভাঙল না, এটা কি বিশ্বাসযোগ্য? আমার যতদূর মনে হচ্ছে আপনার ঘুম এত গাঢ় নয়। আমি এক গ্লাস দুধ খেয়েছিলাম, তাহলে কি ওতে কোনো ঘুমের ওষুধ? ব্যাস, এবার তো বুঝেই গেলেন। আজ আসি, নিজের খেয়াল রাখবেন, পারলে কাল থানায় আসুন। সবাই উঠলে জিপ স্টার্ট করে চালক। অর্ক বাগানবাড়ির দরজায় গাড়ি থেকে মুখ বের করে বড়বাবু বলে ওঠে, আর্মি ম্যানের ভাবনাটা ঠিক, ওটা নারকেল ছিল না। গাড়ি চলে যায় আর অর্ক তাকিয়ে থাকে তার যাওয়ার পথের ধুলোর দিকে, যা হয়তো শীঘ্রই এক ঝড়ের আকার নিতে চলেছে। সেদিন রাতে শিবুকে বলে ঘরে আবার এক গ্লাস দুধ আনালো অর্ক।
বলল আজও বেশ ব্যথা, তাই অন্য কিছু খাবো না। শিবু বেশ খুশি হলো এই প্রস্তাবে। আপনি আরাম করুন। তবে পুলিশ কেন এলো বলুন তো? আমার আমার খুব ভয় করছে সেই থেকে। যদি মালিক জানতে পারে তাহলে খুব মুশকিল। আরে তুমি ভেবো না, ও কিছু নয়। আর এখন আমি আরাম করব, তুমি যাও, দরজা ভেজিয়ে দিয়ে যাও তুমি। আজ দরজা বন্ধ করব না। মাথায় ব্যথার জন্য যদি রাতে দরকার হয় তাহলে তখন ডাকলে তুমি চট করে চলে আসতে পারবে। শুনে খুশি মনে শিবু চলে যায়। তবু কিছুক্ষণ গ্লাস হাতে বসে থাকে অর্ক। মাঝে মাঝে ভান করে চুমুক দেওয়ার। বলা তো যায় না শিবু কোথায় ঘাপটি মেরে আছে। রাত একটু বেশি হলে ঘরের লাগোয়া বাথরুমে দুধের গ্লাস খালি করে অর্ক বিছানায় চুপ করে শুয়ে থাকে। এক রাত না খেলে তার কিচ্ছুটি হবে না। বেশ কিছুক্ষণ পর আস্তে করে দরজা খুলে গেল। কে যেন চাদর মুড়ি দিয়ে ঢুকলো ঘরের মধ্যে। সে অর্কর বিছানার কাছে এগোতে লাগলো অন্ধকারে। আর অর্ক চোখ একেবারে বন্ধ করে পড়ে রইল। পুরো ঘর অন্ধকার। জানলা দিয়ে যেটুকু বাইরের আলো আসছে তাতে সে অর্কর দিকে কিছুক্ষণ তাকিয়ে কি বুঝলো কে জানে, কিন্তু আর বেশিক্ষণ দাঁড়ালো না। আবার দরজা ভেজিয়ে বেরিয়ে গেল। অর্ক তারপরে নিস্তেজ হয়ে শুয়ে থাকল। আরও কিছুক্ষণ পর সেই প্রথম রাতের মতো আলোর দেখা পাওয়া গেল। নিঃশব্দে ঘর থেকে বেরোলো অর্ক। সীমান্তে লড়াইয়ে দরুন কিভাবে বাঘের মতো চুপিসারে শিকারের কাছে পৌঁছতে হয় তা সে ভালোই জানে। যত আগুনটির কাছে এগোতে লাগলো তত তার ষষ্ঠ ইন্দ্রিয়র সংকেত তাকে আরও সজাগ করে তুলল। এক গুরুগম্ভীর গলায় মন্ত্রপাঠ। একটু দূরেই শিবুকে দেখতে পায় অর্ক। সেই তাহলে ঘরে এসেছিল, কারণ এখনো তার গায়ে চাদর। একটু ডান দিকে এগোতেই অর্ক দেখে সেই চোখ জোড়া, অবিকল সেই ছবির মতো। তার আসনের সামনে একটা মৃত্যু সাপ, ছাগলের কাটা মুন্ডু আর আনুষাঙ্গিক পান সুপারি ইত্যাদি নানান জিনিস। ডান হাতে মানুষের একটা পুরনো কঙ্কালের মাথা, সামনে আগুনের লেলিহান শিখা। ঘি আর দুধ দিয়ে সব কিছু শুদ্ধ করে সে এক হাড় হিম করা অপার্থিব গর্জন করে উঠল। তাতে অসীম সাহসী অর্ক কেঁপে উঠল। অর্কর মনে কপালকুণ্ডলার উপন্যাসের কাপালিকের যে রূপটি ছিল তাও হার মেনে যাবে এই তপস্বীর কাছে। পরনে খুব সামান্য বসন, মাটি মাখা সারা গায়ে ছড়িয়ে আছে তার খোলা চুল। সবচেয়ে আকর্ষণীয় তার চোখ জোড়া। কিছুক্ষণ তাকালে সম্মোহিত হয়ে যাবে যে কেউ। শিবু সামনে জোর হাত করে দুলছে মন্ত্রোচ্চারণের সাথে। আজকের দিনে এ দৃশ্য না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। অর্ক দাঁড়িয়ে অপেক্ষা করছে। আকাশে চাঁদ থাকলেও এত গাছের ফাঁক দিয়ে সে আলো ঠিক এই জায়গায় ভালো করে এসে পৌঁছচ্ছে না, তাই বেশ অন্ধকার চারিদিক। তার মাঝে দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ। হোমের আগুনে চারিদিকের গাছপালাগুলো যেন বিকট আকার ছায়া। সব মিলিয়ে অর্ক দুর্বল হয়ে পড়েছিল। ধীরে ধীরে সব থামলে শিবু আর ওই তান্ত্রিক কিছু মুখে দিল, তারপর নাচতে শুরু করলো। অর্ক আরও অবাক হলো ওদের সাথে দুজন পালোয়ান এসে যোগ দেওয়ায়। ওরা বোধহয় পাশেই একটু দূরে বসেছিল, তাই এতক্ষণ ওদের চোখে দেখা যায়নি। তাদের একজনকে চিনতে পারে অর্ক। সেই সেদিন গরুর গাড়ি নিয়ে গিয়েছিল। তারপর অর্ক চিনতে পেরেছে, বুঝতে পেরে গা ঢাকা দিয়েছিল। ওরা সবাই মাদকাচ্ছন্ন। কিছুক্ষণ এই তাণ্ডব চলার পর ধীরে ধীরে শিবু ওই হোমের আগুন নেভাতে লাগলো। বাকি দুজন সাপ আর ছাগলের মাথাটা বাগানে পুঁতে দিল, আর ওই তান্ত্রিক চলল সরোবরের দিকে। অর্ক শিবুদের ফেলে রেখে তাকে ধাওয়া করল। সেদিনের সেই পদ্ম সরোবর আজ অন্ধকারে যেন দানবীয় রূপ নিয়েছে। কাছে যেতে ভয় করছে। সেই জলে নামল সে।
স্নান করে উঠে এলো। তার গায়ের মাটি ধুয়ে গেছে, তবু সারা শরীরে এক অদ্ভুত তেজ। অর্কর কোনোদিন এসবে বিশ্বাস নেই। বরাবর এগুলোকে সে ভণ্ডামি বলেই পরিচয় দিয়েছে, কিন্তু আজ সেও বাকরুদ্ধ। ঘাটে দাঁড়িয়ে তান্ত্রিক তার লম্বা চুল খোঁপা করল। এখানে কিছুটা হলেও চাঁদের আলোতে আধার আলোকিত হয়েছিল। তাতে পদ্ম ফুলের জলরাশির মাঝে এক দীর্ঘ পুরুষ জটা সহ যেন শিবের এক প্রকাণ্ড রূপ। কিন্তু এ রূপে মায়া কই? এ তো চরম হিংসার বহিঃপ্রকাশ। এ পুরুষ তো শুধু ছাগল বলি দিয়ে থামবে না, এর আরও কিছু চাই। শিবুর জন্য একবার হলেও চিন্তা হলো অর্কর। কি ফাঁদে পড়েছে সে নিজেও জানে না। একটু অন্যমনস্ক হতেই সেই তান্ত্রিক অর্কর চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল। অর্ক খুব সাবধানে নিজের ঘরে এসে আবার শুয়ে পড়ল। পরদিন খুব ভোরে শিবুকে কিছু না বলে অর্ক বেরিয়ে পড়ে। এ ব্যাপারে আর বেশি দেরি করা ঠিক হবে না, শান্তিনিকেতন পরেও যাওয়া যাবে। অনেকটা হেঁটে সে একটা গরু গাড়িতে ওঠে। গাড়িটা ধানের। এখানে এই গাড়ির খুব প্রচলন আছে। গাড়ির চালককে অনুরোধ করে একটু জায়গা করে বসে পড়ে সে। এই তো কিছুটা রাস্তা। থানায় তখনও অখিলেশবাবু আসেননি, কিন্তু অর্ক এসেছে এ খবরটা তাকে ফোন করে দেওয়া হয়েছে। অর্ককে চা দেওয়া হয় বোলপুর থানার অখিলেশবাবুর নির্দেশে। একটু পরে তিনি এলে অর্ক সব কিছু তাকে বলে। বড়বাবু খুব চিন্তিত মুখে বলেন, আগের বছর একটা মেয়ে গ্রাম থেকে উধাও হয়। তখন তদন্ত চলাকালীন বেশ কিছু লোককে গ্রেপ্তার করি আমি। একটা বিদেশি আর্টিস্ট ছিল সেই দলে। সে আমাদের ও বাড়ির এক যোগীর কথা বলেছিল ঠিকই, কিন্তু তাকে কখনো চোখে দেখা যায়নি। পরবর্তীকালে প্রমাণের অভাবে ওই বাড়ির ওপর থেকে আমরা নজর সরিয়ে নিই। আচ্ছা, ও বাড়িতে ওই তান্ত্রিকের একটা হাতে আঁকা ছবি আছে, সেটা তাহলে ওই বিদেশির তৈরি? দেখুন, আমার মনে হচ্ছে এবারের ছেলেটার খুনের সাথে ওরা জড়িয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু তার জন্য চাই প্রমাণ। ওরা নিজেদের জায়গায় নেশা করছে বলে ওদের বিরুদ্ধে কেস করা জুৎসই হবে না। আপনি আমার পার্সোনাল ফোন নাম্বারটা রাখুন, আর ওদের ওপরে একটু নজর রাখুন। আমি দেখছি কি করা যায়। বাড়ি ফিরতেই শিবু বেশ রেগে এসে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলেন? আপনাকে বললাম না যে সব বন্ধ এখন। কিছু হলে মালিক তো আমাকেই ধরবে। কিছু না, কাল রাতে আমার ফোনে বেশ কিছু মিস কল ছিল, আর এখানে সিগন্যাল ছিল না, তাই রাস্তায় নেটওয়ার্ক খুঁজতে বেরিয়েছিলাম। তারপর হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়েছিলাম। তা শিবু, তোমার মালিক আবার কবে আসবে? অনেকদিন ধরে জিজ্ঞেস করবো ভাবছি। এখন যদি আসতে পারতেন তাহলে সবাই মিলে বেশ একটু হইচই করা যেত। দেখি আজ একবার ফোন করব। শিবুর চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। সে ওখান থেকে পালাতে পারলে বাঁচে। জলখাবার নিয়ে আসি বলে কেটে পড়ল সে। অর্কর আর কিছু যেন ভালো লাগছে না, শুধু রাতের অপেক্ষা। দিনের বেলা কিছু একটা ঘটবে বলে তো মনে হয় না। খাবার ঘরে আজ শিবুকে ইচ্ছে করেই জিজ্ঞেস করলো অর্ক, আচ্ছা, এই ছবিটা কার? বাকি ছবিগুলোর সাথে এটার মিল নেই কেন? মালিককে জিজ্ঞাসা করেই লাগিয়েছি ছবিটা। আমি তো একাই থাকি, তাই আমার গুরুদেব সাথে থাকলে আমার ভালো লাগে। শিবু, তোমার গুরুদেব কোথায় থাকেন? এখানে? না তো, আমি ছবির কথা বললাম। অর্ক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে আর খায়। শিবু চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। বেড়াতে এসে অর্কর ভরসা তার সাহস আর তার ট্রেনিং। ব্যাস এইটুকু যেন তার সাথে থাকে। রাতের খাওয়া নিয়ে খুব চিন্তায় অর্ক, যদি তাকে আবার ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু না খেলেও ওরা সন্দেহ করবে, তাই বুদ্ধি খাটিয়ে শিবুকে ডেকে বলে, এই বাড়িটা এত বড়, কিন্তু সেভাবে ঘরগুলো ঘুরে দেখা হলো না। চলো, আজ আমায় একটু ঘুরে দেখাও। অনিচ্ছা সত্ত্বেও শিবুকে রাজি হতে হয়। বাড়িটা যে ভিতর থেকে এতটা বড় সেটা অর্ক আগে আন্দাজ করলেও আজ নিজের চোখে দেখল। এই বাড়ি বিক্রি হলে অনেক টাকা পাবে মাসিমণি।
বাড়ির প্রধান অংশটা শেষ হলে সামনের মতো পিছন দিকেও বাগান শুরু হয়েছে, আর সবশেষে ওই সরোবর। তার পাশে একটা কোণায় বেশ কয়েকটা ঘর। ওগুলো কি? বাড়ি কেনার পর মালিক ভেবেছিলেন এখানেই থেকে যাবেন, তাই চাকরদের ঘর। তুমি ওখানে থাকো? হ্যাঁ, বাড়ির দায়িত্ব আমার ঘাড়ে। কেউ না থাকলেও আমি নিজের মতো করে সব গুছিয়ে রেখেছি। চলো তোমার ঘর দেখাও। শিবু ভয় গুটিয়ে যায়, কিন্তু আগের মতো গলা উঁচিয়ে কিছু বলতে পারে না অর্ককে। কিন্তু সারমর্ম বুঝে যায় অর্ক যে সে কিছুতেই তাকে ওর ঘর দেখাবে না। রান্নাঘরের দিকে এসে অর্ক বলে, আজ এখানেই দাঁড়াই, তুমি রান্না করো। একা আর কতক্ষণ ঘরে বসে থাকবো? অর্কর চালাকিতে শিবু ফেঁসে যায়। কোনো উপায় নেই দেখে সে রান্না শুরু করে। পকেট থেকে ফোন বার করে অর্ক দেখে বেশ কিছুক্ষণ আগে অখিলেশবাবুর একটা মেসেজ এসেছে। শিবুর দিকে ফিরে অর্ক জিজ্ঞেস করে, শিবু, কঙ্কালীতলা কালীবাড়ি এখান থেকে কত দূর? শিবু এবার আর ধৈর্য রাখতে পারে না। সে এগিয়ে আসে আর অর্ক অনুভব করে তার পিছনে কারা যেন এসে দাঁড়িয়েছে। চকিতে ঘুরে যায় সে। আর্মি ট্রেনিংয়ের দরুন সহজেই একজনকে কুপকাত করে সে। পরের জনকে ধরতে যাবে এমন সময় পেছন থেকে শিবু তার মুখে একটা কাপড় গুঁজে দিল। কি বিচ্ছিরি গন্ধ, মনে হয় মাদক মেশানো। একটা অন্ধকার ঘরে অর্ক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। যদিও দ্বিতীয় কারোর উপস্থিতির বিন্দুমাত্র আভাস নেই, তবুও ওই ঘরে কেউ আছে বলে মনে হলো অর্কর। একটা অদ্ভুত চেনা পারফিউমের গন্ধ। তার অনুমান সত্যি হলো যখন অখিলেশবাবু ফিসফিস করে বলে উঠলেন, আজ অমাবস্যা, যা ঘটবে দেখবেন, আর উপস্থিত বুদ্ধি তো আপনার আছেই, সেটাকে কাজে লাগাবেন। আপনি এখানে? আপনি তো কালীবাড়ি থেকে মেসেজ করলেন আমায়। শুনুন, এ যাত্রা যদি বেঁচে যায় তাহলে পরে সব জানতে পারবেন। অখিলেশবাবুর কথা শুনে দাঁতে দাঁত চেপে লড়াইয়ের প্রস্তুতি নেয় সে। তখন রাত বেশ গভীর। ঘর থেকে ওদের দুজনকে চোখ বেঁধে বের করা হয়। বেশ কিছুটা হেঁটে গেলে অর্ক বেশ গরম বোধ করে। সে বুঝতে পারে সেই হোমের আগুন আবার জ্বলেছে। চোখ বাঁধা অবস্থায় শিবুর গলার হাসি শুনতে পেল অর্ক। যাক, শিবু তাহলে হাসতে পারে। অর্ক বসে আছে হাঁটু গেড়ে। অখিলেশবাবু কোথায় সে জানে না। শিবু বলে চলে, গুরুদেব, এবার আপনার পুজো সফল হবে তো? কত দিনের অপেক্ষা আমাদের। তখন সেই রহস্যময় কণ্ঠস্বর শোনা যায়, ওদের চোখ খুলে দাও। এই পৃথিবীর আলো আর কিছুক্ষণের মধ্যেই ওদের জন্য শেষ হতে চলেছে। শুভক্ষণ আগত প্রায়। অর্কর চোখ খুলে দিতেই সামনে অখিলেশবাবুকে দেখতে পায় সে। তিনি বেশ জোরে হেসে উঠলেন হঠাৎ। অর্ক ভাবল পরপারে যাওয়ার আগে বোধহয় মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তবু শেষ চেষ্টা তো করতেই হবে। দেশের জন্য প্রাণ গেলে দুঃখ ছিল না, কিন্তু এই তান্ত্রিকের হাতে মরা চলবে না কিছুতেই। অর্ক নিজের ট্রেনিং কাজে লাগিয়ে হাতের দড়ি খোলার চেষ্টা করতে লাগলো। ঠিক সেই সময় নাটকীয় স্বরে থানার বড়বাবু ডাকলেন, জগা, আমায় মারার আগে বলে দে বাচ্চা ছেলেটা কি দোষ করেছিল। জগা? কে জগা? ইনি কত বড় তপস্বী জানিস? শিবু এগিয়ে এসে অখিলেশবাবুর গালের ঠাস করে এক চড় মারে, কিন্তু তিনি বিন্দুমাত্র রাগ করলেন না। উপরন্তু হেসে বললেন, মনের ঝাল মেটাচ্ছিস মেটা, তবে এই জগা তোর কোনো উপকারে আসবে না। শিবুর ওই পালোয়ান দুটো এসে দু ঘা দিল অখিলেশবাবুকে। অর্ক বেশ বুঝল যে বড়বাবু একটু সময় দিচ্ছেন তাকে। অবশেষে দড়ির বাঁধন আলগা হলো তার, কিন্তু সুযোগের অপেক্ষায় রইল অর্ক। হাত দুটো আগের মতোই পিছনে করে বসে রইল সে। সে তাকালো অখিলেশবাবুর দিকে, ইশারায় তাকে আশ্বস্ত করল। এতক্ষণ যাকে জগা বলে ডাকা হচ্ছিল সে কিন্তু নিরুত্তাপ হয়ে নিজের আসনে বসে পুজো করছিল। আজ আসনের কাছে অন্য কোনো জন্তুর শরীর বা মুন্ডু নেই, আছে একটা বড় দা।
আজ যে একটা তাজা মাথার দরকার। অবশেষে উঠল সে। ওম হ্রিং শ্রিং মন্ত্র উচ্চারণের সাথে এগোতে লাগলো অর্কর দিকে। হাতে পুজোর থালা, তাতে সিঁদুর, ফুল, আরও কত কি। অর্কর সারা মুখে লাল সিঁদুর লেপে দিল সে। তারপর গেল অখিলেশ বাবুর দিকে, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক ধরেছিস। আমি আমি জগা, কিন্তু এ আমার নতুন জন্ম। মা স্বপ্নাদেশ দিয়েছিলেন নর রক্ত চাই বলে, তাহলে আমার সব পাপ মুক্তি ঘটবে। আর বাচ্চা ছেলে কাকে বলছিস রে? ও তো ঈশ্বরের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি ছিল, আমি শুধু পথ দেখিয়েছি। শিবু ওদের কথার মধ্যে ঢুকে পড়ে বলে, গুরুদেব, ওদের কথা ছাড়ুন। এখন কি করতে হবে বলুন তাড়াতাড়ি। শুভক্ষণ চলে গেলে ঘোর বিপদ। পালোয়ান দুজন তান্ত্রিকের ইশারায় অর্কর কাছে আসে ওকে নেওয়ার জন্য, কিন্তু ওরা জানে না অর্ক কে। তার এক ঘুষিতে একজন মুখে হাত দিয়ে শুয়ে পড়ে। অর্ক তার দাঁত ভেঙে দিয়েছে, কিন্তু অন্যজন পিছন থেকে এসে অর্কর হাত দুটো চেপে ধরে। অর্ক চেষ্টা করে যায় নিজেকে ছাড়াবার। গুরুদেব পুজোয় মগ্ন হলেও শিবু ভয় একটা গাছের পেছনে লুকায়। অর্ক আর এক পালোয়ানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে অখিলেশবাবুর হাতের বাঁধন খুলে দেয়। অখিলেশবাবু দৌড়ে গিয়ে হোমের আগুনে লাথি মারতে জগাতান্ত্রিকের চোখ খুলে যায়। হুঙ্কার দিয়ে ওঠে সে। পাগলের মতো ছুটে আসে ওদের দিকে। এমন সময় অখিলেশবাবুর জোরদার হুইসেল, আর সাথে সাথে চারিদিকে পুলিশ। সব ওত পেতেছিল বড়বাবুর নির্দেশের অপেক্ষায়। অর্কর হাতে মার খেয়ে পালোয়ান দুটোর অবস্থা এমনিতেই খারাপ ছিল, তাই ওদের অ্যারেস্ট করতে বেগ পেতে হলো না। বাকি দুজনকে অ্যারেস্ট করে বাগানবাড়ির বারান্দায় আনা হয়। পালোয়ান দুটোর কাছ থেকে অখিলেশবাবুর পিস্তল উদ্ধার করা হয়। ততক্ষণে আশেপাশের লোকজন আর বলাইয়ের মা বাবাও এসে গেছে। শিবু, জগা আর বাকি দুজন সবার হাতে হাত করা। অখিলেশবাবু শিবুর দিকে তাকিয়ে বললেন, তোকে দিয়ে শুরু হোক, কি বলিস? বলে সজোরে টেবিলে হাতের মুঠো দিয়ে মারলেন। বড়বাবুর কিছু হলো না, কিন্তু শিবু এবার ভয়ে কেঁদে ফেলল। বলল, আমার কোনো দোষ নেই, আমায় ছেড়ে দিন। এই এত বড় বাড়ির লোভে পড়ে গিয়েছিলাম। ওই গুরুদেব একদিন এসে বললেন, আমি যদি তাকে সাহায্য করি তাহলে এই বাড়ি আমার হবে, তার যোগ বলে। শিবুর চুলের মুঠি ধরে অখিলেশ খুব গম্ভীর স্বরে বললেন, তোর লজ্জা করছে না এখনো একে গুরুদেব বলতে? শিগগিরই বল, ছেলেটাকে কেন মারলি তোরা? শিবু এবার জগার দিকে তাকায়। সে এখনো ছটফট করছে পুলিশের হেফাজতে। অখিলেশবাবু সবার দিকে তাকিয়ে বললেন, এবার আমি বলি, তোমরা শোনো। এ হলো জগা, এক কুখ্যাত ডাকাত। অর্কর কাছে যেদিন তার অভিজ্ঞতার কথা শুনলাম, সেদিন তান্ত্রিকের চেহারার বর্ণনা শুনে জগার কথাই প্রথমে মনে হলো আমার। অনেক দিন ধরে পুলিশ খুঁজছে ওকে। ওর দলের বাকিরা ধরা পড়লেও জগার হদিশ পাওয়া যাচ্ছিল না। অর্কর সাথে যেদিন সরোবর দেখতে গিয়েছিলাম, সেদিন সরোবরের পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে দেখেছিলাম। অর্ক থানায় গিয়ে সব খবর দিতেই আমি জগা তান্ত্রিক হয়েছে ভেবে সেদিন সোজা চলে গিয়েছিলাম কঙ্কালীতলা কালীবাড়ির প্রধান পূজারীর কাছে। তিনি আমাকে বললেন, বছর চারেক হলো মায়ের এক নতুন ভক্ত হয়েছে বটে, তবে সে যোগমায়াবিদ্যার অপপ্রয়োগ করতে পারে বলে তার ধারণা। পূজারীর কাছেও সেই ভক্তের চেহারার বর্ণনা শুনে আমি বেশ বুঝতে পারি এ জগাই। ওখানকার স্থানীয় লোকেরা আমায় শান্তিনিকেতন থেকে বোলপুর আসার শর্টকাট রাস্তা বলে দেয়। সেই পথ ধরে হেঁটে এসে আমি ঠিক সরোবরের পাশে ওই রাস্তায় এসে পড়ি। এক লহমায় বুঝে যাই সেদিন অর্কর সামনে থেকে জগার ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। তারপর আমি থানায় ফোন করে রাতের আগেই আমার ফোর্সকে এই বাগানে লুকিয়ে থাকতে বলি। আর বাকিটা তো অর্ক আপনি সবটাই জানেন। কিন্তু ওই ছেলেটাকে মারলো কেন?
তাহলে কি ওই ছেলেটাকে? এই ঘটনাটা আমার মতো করে বলি, আর জগা মিলিয়ে দেখুক কতটা ঠিক। জগার ডাকাতির জন্য পুলিশ তার পেছনে একটা সময় খ্যাপা কুকুরের মতো লেগেছিল। তখন সে পালিয়ে শান্তিনিকেতনের প্রসিদ্ধ কালী মন্দিরে আশ্রয় নেয়, শেষ জীবনটা মায়ের সেবায় কাটাবে বলে। কিন্তু রক্ত কোথায় যাবে? ধীরে ধীরে সে যোগবিদ্যায় পারদর্শী হতে থাকে। কঙ্কালীতলা দর্শনে কত রকম তপস্বী আসে, তাদের কাউকে ধরে এই বিদ্যা অর্জন করেছিল সে। সরোবরের পাশের রাস্তা দিয়ে একদিন হঠাৎ এই বাড়ি আবিষ্কার করে সে, এবং শিবুকেও। এখানেই আস্তানা গড়ে সে। শিবুকে এই বাড়ির লোভ দেখিয়ে সহজেই নিজের ফাঁদে ফেলে জগা। শুরু হয় তার বিশেষ পূজা। প্রতি রাত্রে হোম করলেও প্রতি বছর একটা মানুষ বলি চাই। তাই বলাইয়ের ওপর নজর যায় জগার। বলাই যাতে চিৎকার না করতে পারে, তাই তাকে জোর করে মাদক খাওয়ানো হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলির আগেই অতিরিক্ত মাদকের প্রভাবে ছেলেটা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান না ফিরলে যে বলি দিতে পারবে না জগা, কারণ এতে মা রুষ্ট হবে। শুভক্ষণ চলে গেল, কিন্তু ছেলের চোখ খুলল না। তাই রাগে দুঃখে ছেলেটার গলায় দড়ির ফাঁস লাগিয়ে মারে তাকে। তারপর তার শরীরটা তার নিজের বাড়ির উঠানে ফেলে রেখে আসতে বলে, কিন্তু দড়িটা ভুলে মাঠের ধারে রেখে যায় শিবুর দুই পালোয়ান। বডিটা বস্তায় ভরে নিয়ে গিয়ে ফেলার পর তারা বলাইয়ের বাড়ির বাইরে বসেই মদ খেয়ে ফেরে। ওই দড়ি আর বোতল এখন পুলিশ হেফাজতে, আঙুলের ছাপ মেলানোর কাজে আসবে। বলাইয়ের বাবা কাঁচুমাচু হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু বড় বাবু, ছেলেটাকে বাড়ি থেকে নিয়ে গেল কি করে? আমরা তো ওই ঘরেই শুয়েছিলাম। ওরে, সেজন্যই তো তুই এখনো ধান বেচিস। একটু মাথা খেলা। এই তান্ত্রিকের কাছে যোগবিদ্যার সাথে কিছু বিজ্ঞানও তো আছে, তবেই তো সে এত ক্ষমতার অধিকারী। ওর কাছে এমন অনেক জিনিস আছে যা দিয়ে তোদের সহজেই এমন ঘুম পাড়িয়ে দেওয়া যায় যে সারা রাত শত আওয়াজেও তোদের ঘুম ভাঙবে না। জগা, শিবু, ওদের লোকজন সবাইকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হলো। অর্ক ততক্ষণে তার মা বাবাকে ফোন করে সব জানিয়েছে। ওরা আর মাসিমণিরা কালকেই রওনা হবে এখানে আসার জন্য। অখিলেশবাবু আজ অর্ককে তার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন। পথে যেতে যেতে অর্ক জিজ্ঞেস করে, আমি কিন্তু বুঝতে পারলাম না, আপনি ধরা পড়লেন কি করে? ভাই, অনেক ভদ্রতা করেছি, এবার তুমি সম্বোধনে আসি। আমি সরোবরের পাশের রাস্তা দিয়ে হেঁটে এসে তোমায় মেসেজ করতে যাচ্ছিলাম সব খবর দিয়ে, কিন্তু দূর থেকে দেখলাম তুমি শিবুর সাথে, আর তোমাকেও লক্ষ্য রাখছে অন্য কেউ। তখন সবেমাত্র ফোনে লিখেছিলাম কালীবাড়ির নাম, তাই পাঠিয়ে দিলাম। ভাবলাম তোমায় বাঁচাতে তখন নিজেকেই ধরা দিতে হবে। তারপর আমার যদি কিছু হয়, অন্তত এই মেসেজ পেয়ে তুমি বাকি খবর জোগাড় করে নেবে। অর্ক অবাক হয় বড়বাবুর এই সাহস দেখে। মনে মনে স্যালিউট করে সে। অখিলেশবাবু অর্ককে বলেন, একটা জিনিস ভেবে দেখো, আমরা জগাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু এই মন্দিরে কখনো প্রবেশ করিনি। অপরাধী সেই সুযোগটাই নিল। আমাদের বিশ্বাস আমাদের মনে এমন অন্ধকার ডেকে আনলো যে একটা শিশুর প্রাণ গেল। আমার তো মনে হয় সেই মেয়েটিকেও জগাই মেরেছে। পুলিশ বের করবে ওর পেট থেকে সব কথা। জিপ এগিয়ে চলেছে। ততক্ষণে অমাবস্যার নিকষ আঁধার কেটে আলো ফুটেছে। অর্ক ভাবে মায়েরা এলেই একসাথে শান্তিনিকেতন ঘুরে দেখবে, আর অবশ্যই কঙ্কালীতলা কালীবাড়ি।